আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় বড় সামরিক মহড়া শুরু দক্ষিণ কোরিয়া। ন্যাটোকে সতর্ক করল ইউরোপের এই দেশ। তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না আমেরিকা, বললেন পেলোসি। ফিলিস্তিনের পশ্চিম তীরেও সশস্ত্র হয়ে উঠেছে, বললেন আইআরজিসির প্রধান। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। পুতিনের মেয়ের মৃত্যুর রহস্য উন্মোচন করার দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় বড় সামরিক মহড়া শুরু দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করেছে। আলচি ফ্রিডম ফিল্ড নামে সোমবার শুরু হওয়া এই মহড়াকে সাম্প্রতিক বছরের সবচেয়ে বড় মহড়া মনে করা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সম্ভাব্য অস্ত্র পরীক্ষার সামনে রেখে মিত্র দুই দেশ প্রস্তুতি মজবুত করেছে। তাদের এই মহড়া শেষ হবে আগামী 1 সেপ্টেম্বর। চলতি বছরের মে মাসে ইউন সুক ইয়োল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি যৌথ মহড়া স্বাভাবিক করা এবং উত্তর কোরিয়ার প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। করোনা মহামারীর পর এই প্রথম সামরিক মহড়া করেছে দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটন ও সিউল মহড়াকে প্রতিরক্ষামূলক বললেও পিয়ংইয়াং এটাকে আক্রমণের জন্য রিহার্সেল হিসাবে উল্লেখ করেছেন। চলতি বছর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা মহড়া সামনে রেখে প্রাথমিক প্রশিক্ষণ শুরু করলে উত্তর কোরিয়া পশ্চিম উপকূল থেকে 2টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে যে কোনো সময় দেশটির 7ম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়াং। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যথাযথ মোকাবেলায় সিউল ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা উন্নত করার কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে। ন্যাটোকে সতর্ক করল ইউরোপের এই দেশ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছে ইউরোপের দেশ সার্বিয়া। বার্তা সংস্থা রয়টার্স ও এপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বলেন, কসোভোতে ন্যাটো শান্তিরক্ষা বাহিনীর সার্ব সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করা উচিত, তা না হলে বেলগ্রেড একতরফাভাবে সেই কাজ করবে। বিচ্ছিন্ন প্রদেশে সার্ব সংখ্যালঘুদের সুরক্ষার কাজ করার জন্য ন্যাটো শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে ভুসিক বলেন, কসোভোয় কর্মরত সার্ব সংখ্যালঘুরা তাদের উপর নিপীড়ন বন্ধ করার জন্য একটি চুক্তিতে না পৌঁছালে চাকরি ছেড়ে দিবে বলে সতর্ক করেছেন ভুসিক। রাশিয়া বেলগ্রেডকে ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে উৎসাহিত করার চেষ্টা করছে বলে আশঙ্কা করছে পশ্চিমারা। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় চলতি সপ্তাহের শুরুর দিকে সার্বিয়ান এবং কসোভো নেতাদের মধ্যে রাজনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর ভুসিক এই মন্তব্য করেন। দমনমূলক বেলগ্রেড শাসনের বিরুদ্ধে গেরিলা বিদ্রোহীদের প্রায় 1 দশক পর 2008 সালে কসোভো সার্বিয়ার কাছে থেকে স্বাধীনতা লাভ করে। সার্বিয়া এখনো আইনগত কসোভোকে তার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। দেশটি কসোভোতে উত্তেজনা ও সংঘর্ষ জাগিয়ে তোলার কথা অস্বীকার করে এবং প্রিস্টিনার বিরুদ্ধে সংখ্যালঘু সার্বদের অধিকার পদদলিত করার অভিযোগ তোলে। ভুসিক বলেন, সার্বিয়া পরিস্থিতি যে কোনো অবনতি এড়াতে চেয়েছিল, তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে নতুন প্রজন্মের যুবকরা কসোভোকে সার্বিয়ার অঞ্চল হিসেবে দেখে এবং তারা আর সন্ত্রাস সহ্য করবে না। সম্প্রতি কসোভো কর্তৃপক্ষ দেশটির স্থানীয় সার্বদের গাড়িতে সার্বিয়ান থেকে কসোভোর নম্বর প্লেট বদলাতে বলায় নতুন করে 2 দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না আমেরিকা, বললেন পেলোসি। চীন বলছে, তাইওয়ানকে ঘিরে তারা বিশাল আকারের যে সামরিক মহড়া শুরু করেছিল তা সফলভাবে শেষ হয়েছে। গতকাল চীনা পিপলস লিবারেশন আর্মি এক বিবৃতিতে একথা বলেছে। সেনাবাহিনী বলছে, তাইওয়ানের চারপাশে ঘিরে তাদের সফল মহড়া শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক মহড়া চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। চীন আরও বলছে, তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি গ্রহণ অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায়।
তাইওয়ানকে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরপরই বেইজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল। শ্বেতপত্রে চীন বলছে, বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায়, তবে বল প্রয়োগের বিষয়টি বাদ দেবে না। প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে। এদিকে আমেরিকা তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরে বিস্তারিত তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি। এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালী সহ আশেপাশে অন্তত 6টি এলাকায় সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। তাইওয়ান বেইজিং এর এই মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাইওয়ান বারবার বলছে, দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীরেও সশস্ত্র হয়ে উঠেছে বললেন আইআরজিসির প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, ফিলিস্তিনিদের সংগ্রাম অধিকৃত ভূখণ্ডে সর্বত্র ছড়িয়ে পড়েছে। শুধু গাজাই এখন প্রতিরোধের মঞ্চ নয়, এই প্রতিরোধ এখন পশ্চিম তীরেও ছড়িয়ে পড়েছে। এখন জেনিন, নাবলুস, রামালুল্লাহ, কামানকার, শেখ জাররার নাম অনেকে শোনা যায়। এগুলো হলো জর্ডান নদীর পশ্চিম তীরে কয়েকটি প্রধান শহর ও স্থান। গাজার মতো গোটা পশ্চিম তীরও এখন সশস্ত্র হয়ে উঠেছে তিনি জানান। ইরানের সর্বোচ্চ নেতার অবদান সংরক্ষণ ও প্রকাশ বিষয়ক সংস্থার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেনারেল সালামি আরো বলেন, পশ্চিম তীর এবং গাজার মধ্যে ভৌগোলিক কোনো সংযোগ নেই। এই দুটি এলাকা পরস্পর থেকে বিচ্ছিন্ন দুটি দ্বীপের মতো। দুটি এলাকায় ইসরায়েলি অবরোধের সম্মুখীন। সেখানেও কংক্রিটের তৈরি উঁচু দেওয়াল, যেমন 6 মিটারের মতো উঁচু দেওয়াল রয়েছে। এসব দেওয়ালের গুরুত্ব অনেক। এগুলোতে সেন্সর বসানো রয়েছে, অতি উন্নত মানের ইলেকট্রনিক ও অপটিক্যাল সেন্সর। আইআরজিসির কমান্ডার বলেন, ইহুদিবাদীরা সেখানকার ভূমির কম্পন পরিমাণ করা, যাতে সেখানে কোনো ধরনের সুড়ঙ্গ তৈরি করা হলে তা ঠেকানো যায়। আকাশ থেকে উন্নত ড্রোন, বেলুন ও ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু এরপরও পশ্চিম তীরে সশস্ত্র সংগ্রাম গড়ে উঠেছে। পুতিনের মিত্রের মেয়ের মৃত্যুর রহস্য উন্মোচন করার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন ও মিত্র আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা মস্কোতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় গাড়ি বোমা হামলায় নিহত হন। এদিন একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গাড়ি করে ফিরছিলেন তিনি। আলেকজান্ডার দুগিন পুতিনের মস্তিষ্ক হিসাবে পরিচিত। তার মেয়ে গাড়ি বোমা হামলায় নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। রাশিয়া প্রথম থেকেই দাবি করছে ইউক্রেন এই গাড়ি বোমা হামলার পিছনে দায়ী। সোমবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে তারা হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং নিশ্চিত হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই হামলা চালিয়েছে। হামলাকারী ছিল তাদের এজেন্ট। এ ব্যাপারে এফএসবি একটি বিবৃতিতে বলছে, হামলা চালিয়েছেন একজন ইউক্রেনীয় নারী। তিনি 1979 সালে জন্ম নেন। হামলাকারী তার মেয়েকে নিয়ে 23 জুলাই রাশিয়ায় আসেন। এই হামলার ঘটনা ঘটিয়ে ওই নারী এস্তোনিয়ায় পালিয়ে যান। বিবৃতিতে তারা আরো বলেছে, অভিযুক্ত নারী দাগিনার বাড়ির কাছে একটি ফ্ল্যাটে ওঠেন। সেখান থেকে দাগিনার উপর নজরদারি চালাতেন। হামলার ঘটনার দিন অনুষ্ঠান স্থলে যান ওই নারী। বিবৃতিতে তারা আরো বলেছেন, হামলা সম্পন্ন হওয়ার পর একটি ছোট গাড়িতে করে এস্তোনিয়ার উদ্দেশ্যে পালিয়ে যান ওই নারী। এস্তোনিয়া যাওয়ার সময় গাড়িতে বিভিন্ন নাম্বার প্লেট ব্যবহার করেন তিনি। সেগুলোর মধ্যে একটি ইউক্রেনে, একটি কাজাখস্তানে এবং আরেকটি রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চলে নিবন্ধিত করা ছিল। এদিকে দারিয়া দুগিনিয়া রাশিয়ার একজন উগ্র জাতীয়তাবাদী ছিলেন। তার উপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর তিনি বলেছিলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি গর্বিত।